এখন দিশেহারা হয়ে গেছে পাকিস্তান কি করবে। এই যে ঘটনাটি ঘটেছে একটি বড় মাপের ঘটনা, একদম সেনা ঘাঁটিতে ঢুকে হামলা করা, শুধুমাত্র আফগানিস্তানের উপর হামলা করার একটা ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র অনেক বড়। Afghan Taliban launch strike on border with Pakistan as tensions escalate. India secures historic vice presidency of anti-money laundering body FATF. India wants to put Pakistan back on the FATF grey list. বাংলাদেশকে যতই তোমরা ব্যবহার করার চেষ্টা করো সে গুড়ে বালি। এবার অন্তত 5 বছর ধরে রাখুন, 5 বছরের আগে পাকিস্তান এই গ্রে লিস্ট থেকে বেরোতে পারবে না, অনেকটাই পিছিয়ে যাবে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ। পাকিস্তানের এই অবনতির জন্য আজ পাকিস্তানের নেতৃত্বই দায়ী। You can't keep snakes in your backyard and expect them only to bite your neighbors. 2011 সালে হিলারি ক্লিন্টন এই উক্তিটি করেছিলেন ইসলামাবাদের উদ্দেশ্যে। তিনি কি বলতে চেয়েছিলেন? তার এই উক্তির বাংলায় ভাব সম্প্রসারণ করলে দাঁড়ায় যে যদি আপনি নিজের উঠোনে সাপ পোষেন এবং পোষার পর এইটা মনে করবেন না যে সেই সাপ শুধুমাত্র আপনার প্রতিবেশীকেই কামড়াবে, আপনাকে কামড়াবে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যদি আপনি সন্ত্রাসের লালন পালন করেন তবে সেই সন্ত্রাস শুধুমাত্র প্রতিবেশী দেশে ছড়াবে না, আপনার দেশেও ছড়াতে পারে। আর সেই ছড়াতে ছড়াতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে যে সমস্ত দেশে, সেই তালিকায় একদম শীর্ষে নিজের নাম খোদাই করে ফেলেছে পাকিস্তান। আর এইটা করে পাকিস্তান কি পায়? এটা করে একদিক দিয়ে যেমন বিশ্ববাসীর সহমর্মিতা আদায় করতে পারে, অন্যদিকে তাদের ঘর চালানোর জন্য, মানে নেতা শান্ত্রমন্ত্রীদের ঘর চালানোর জন্য FATF এর থেকে, FTA এর থেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলির থেকে, বিভিন্ন দেশের থেকে তারা চাঁদা তুলতে পারে, হ্যাঁ তোলা তুলতে পারে। আর সেই টাকা নিয়ে নিজেদের জীবন একদম বিলাসবহুলভাবে যাপন করে। সেদিকেই তারা, মানে গত বেশ কয়েক দশক ধরে যেই পাকিস্তানের ক্ষমতায় এসেছেন না কেন, সে প্রধানমন্ত্রী হোক বা সেনা প্রধান, প্রত্যেকেরই একটাই মোটো থাকে যে দেশ যাক চুলোয়, আমাদের পকেট যেন ভর্তি থাকে। আর সেখান থেকে দাঁড়িয়েই তারা নতুন করে আবার ফন্দি করেছে। এই যত সমস্ত আপনারা দেখছেন না, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা, সেখানেও কিন্তু পকেট ভরানোর গেম ছিল। আবার যখন এটা থেমে গেছে, এখন আর সেরকম এখান থেকে পকেট ভরানোর আর কোনো রকম জায়গা নেই, তখন আবার নতুন চাল ছেড়েছে। দেখুন, একটা বিষয় পুরো স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। গত 20শে জুন FATF এর ভাইস চেয়ারম্যান পদে এক ভারতীয় নিযুক্ত হয়েছেন। তার মাত্র 1 সপ্তাহের মধ্যে করাচিতে একটা বিশাল বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে গেল। তারপর সেই পাকিস্তানের নাকে কান্না, আমাদের এলাকায় জঙ্গি হামলা হয়েছে, কি করতে হবে, এখান থেকে তাদেরকে ত্রাণ দিতে হবে, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, সে সমস্ত যারা বলে। কিন্তু এইবার জঙ্গি হামলাটা হয়েছে একদম সেনা ঘাঁটিতে, সেনার ক্ষতি হয়েছে, সেটাকেও তারা সহমর্মিতা হিসেবে বেচে টাকা তোলার একটা নতুন ফন্দি তারা আটছে। আর সেই নতুন, মানে এর পরে বেশি দেরি করে ফেললে তখন যদি ভারত আবার কাঠি করে দেয়, তাই সদ্য কিছু টাকা আদায় করে নিতে পারলে পরে যদি ভারত কাঠি করেও তাতে কোনো যায় আসে না, আমরা তো আগে ভাগে টাকাটা তুলে নিতে পারবো। কিন্তু সেখানেই এখন লেভেল ক্রসিং পড়ে যায় না, ঠিক সেভাবে ক্রসিং পড়ে গেছে পাকিস্তানের টাকা আদায় করার জায়গাটায়। এখন দিশেহারা হয়ে গেছে পাকিস্তান কি করবে। সমস্তটাই কেমন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন, যা আমি এতক্ষণ ধরে বললাম সবটাই কিন্তু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে পাকিস্তানের টেরর ইন্ডাস্ট্রি পুরো এক্সপোজড করে দেবো। আর সেই কারণেই হেডলাইন রেখেছি পাকিস্তান দ্য টেরর ইন্ডাস্ট্রি এক্সপোজড। যেভাবে তারা সন্ত্রাসবাদের লালন পালন করে চলেছে, যেভাবে তারা
জঙ্গিদের পোষ মানিয়ে চলেছে, সেই ইন্ডাস্ট্রি এবার বন্ধ হতে চলেছে। কেন বলছি? দেখুন, শুরুতেই আপনাদের যেমন আমি বললাম যে FATF এর ভাইস চেয়ারম্যান পদে একজন ভারতীয় তিনি নিযুক্ত হয়েছেন। কবে? 20শে জুন। ঠিক তার এক সপ্তাহের মধ্যে 27শে জুন করাচিতে যে সেনা রেঞ্জার্স রয়েছে, সেই রেঞ্জার্স ক্যাম্প, সেই রেঞ্জার্স ক্যাম্পে একটি জঙ্গি হামলার মতন ঘটনা ঘটে যায়। ইন্ডিয়া টুডের হেডলাইনটা পড়ুন, করাচি রেঞ্জার্স ক্যাম্প অ্যাটাক লিভস 6 ডেথ ইন ফার্স্ট মেজর স্ট্রাইক সিন্স অক্টোবর। মানে আপনারা দেখেছেন গত বছরেও হয়েছিল, এবছরেও হয়েছিল। মানে প্রতিদিন পাকিস্তানের কোথাও না কোথাও, নয় খাইবার পাখতুনখোয়া, না পাঞ্জাব, না বালুচিস্তান, কোনো না কোনো প্রদেশে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দিন তাদের সেখানে একটি করে জঙ্গি হামলার মতন ঘটনা ঘটেই থাকে। হামলা, বিস্ফোরণ, বন্দুক, গুলি, বোমা, সমস্ত কিছু যদি আপনি ধরেন, এই ধরনের ঘটনা তাদের ঘটেই চলে। কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে, একটি বড় মাপের ঘটনা, একদম সেনা ঘাঁটিতে ঢুকে হামলা করা, সেটা এর আগে ঘটেছিল। বলছে কি অক্টোবরের 2024-এর অক্টোবরে, তারপর থেকে এই ধরনের কোনো মেজর টেরর স্ট্রাইক ঘটেনি। তাহলে এখন কেন ঘটলো? বলছে প্রথমত করাচির গুরুত্ব ও হামলার তাৎপর্য বুঝতে হবে আপনাদের। কেন করাচি? হোয়াই করাচি? এই হচ্ছে সেই ছবি, সেই রেঞ্জার্স ক্যাম্পের ছবি, যে রেঞ্জার্স ক্যাম্পে হামলা হয়। কেন? তার কারণ বলছে করাচিতে হওয়া এই সন্ত্রাসবাদী হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে করাচি কোনো সীমান্ত এলাকা বা আফগানিস্তান সংলগ্ন অঞ্চল নয়। যদি সংলগ্ন অঞ্চল হতো, বর্ডার সীমান্ত হতো, তাহলে কি বলতো? আফগানিস্তান হামলা করেছে। এক্ষেত্রেও তাই তারা বলছে, এক্ষেত্রেও তাই তারা বলছে, এবং আফগানিস্তানে পাল্টা হামলাও করে দিয়েছে এই ঘটনার পর, সেগুলো আপনাদের জানাবো। কিন্তু এখান থেকে অনেক কিছু বোঝার রয়েছে। গল্পটা শুধুমাত্র সন্ত্রাসবাদী হামলা, শুধুমাত্র আফগানিস্তানের উপর হামলা করার একটা ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র অনেক বড়। দেখুন কি বলছে, এটি পাকিস্তানের ভেতরে অবস্থিত এবং দেশের অর্থনৈতিক রাজধানী বলা চলে। এত গভীরে ঢুকে রেঞ্জার্স সদর দপ্তরে হামলা চালানো পাকিস্তানের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকেই প্রমাণ করে দেয়। হামলার কৌশলটা দেখুন। প্রথমে একটি বিস্ফোরক বোঝাই আত্মঘাতী গাড়ি দিয়ে রেঞ্জার্সের মূল গেটে ধাক্কা মারা হয়, যা ভূমিকম্পের মতো তীব্র বিস্ফোরণ ঘটায়। এরপর চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে স্বয়ংক্রিয় রাইফেলধারী সন্ত্রাসীরা ভেতরে প্রবেশ করে। তাদের মূল উদ্দেশ্য ছিল জিম্মি তৈরি করা এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। পাকিস্তানি মিডিয়ার থেকেই কিন্তু এই সমস্ত সংবাদ আমি তুলে ধরেছি, তারাই কিন্তু এই ধরনের খবর ছেপেছে। সেখান থেকে স্থানীয় গ্রাউন্ড জিরোর যে রিপোর্ট উঠে এসেছে, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে পরিবেশন করছি। কি বলছে? প্রথমে এই রেঞ্জার সদর দপ্তরের মূল যে ফটক, সেই মূল ফটকে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়, আর ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পুরো ভূমিকম্পের মতন কেঁপে ওঠে গোটা ভবনটি। তারপর যখন ছোটাছুটি পড়ে যায়, বেরিয়ে আসে লোকজন, সেনারা বেরিয়ে আসে বাইরে, ঠিক সেই সময় কয়েকজন বন্দুকধারী, এখানে বলা হচ্ছে রাইফেলধারী সন্ত্রাসীরা, তারা ভেতরে ঢোকে এবং যে সমস্ত সেনারা, যাদেরকে দেশ বাঁচানোর কর্তব্য, তাদের দেশ বাঁচানোর দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, তাদেরকেই জিম্মি করতে শুরু করে দেয়। ভাবুন, একবার ভেবে দেখুন। কেন? তার কারণ সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল, হামলাটা নয়। মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাদের মূল লক্ষ্য, এমনটাই কিন্তু বিশ্লেষণ করছে পাকিস্তানি মিডিয়াগুলি। বলছে কি 15 মিনিটের মধ্যে নাকি সমস্ত কিছু অপারেশন সেরে ফেলেছিল পাকিস্তানি সেনা। কি বলছে? পাকিস্তানি প্রশাসন দাবি করেছে যে তারা 15 মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করেছে। কিন্তু যুক্তি অনুযায়ী জিম্মি পরিস্থিতি তৈরি হলে রুম বাই রুম ক্লিয়ারেন্স করতে অনেক সময় লাগে, যেমনটা আপনারা 26/11-র সময় দেখেছিলেন। এর ফলে 15 মিনিটে সব শেষ করার দাবিটি পেশাদারিত্বের চেয়ে তথ্য গোপনের চেষ্টা বলেই মনে করা হচ্ছে। মানে কি, হয়তো সব কিছু তারা করতে পারেনি, কিন্তু সংবাদ মাধ্যমে যাতে এই বিষয়টা উঠে না আসে, বড়সড় জঙ্গি হামলা বোঝানো না যায়, সেই জন্য তারা এই ধরনের একটি মিথ্যা তথ্য ছড়ায়, যেখান থেকে তথ্য গোপন করা যায়। সরকারিভাবে 3 জন রেঞ্জার্স সদস্য নিহতের কথা বলা হলেও ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT তারা দাবি করছে, এবং সোশ্যাল মিডিয়ায় তথ্য অনুযায়ী প্রায় 11 জন রেঞ্জার সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তান বরাবরই ক্যাজুয়ালিটি ও হতাহতের আসল সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এক্ষেত্রেও অন্যথা হয়নি।
তারা নিজেদের দেশের যে রেঞ্জার্স, নিজেদের দেশের যে সেনা, তাদেরকেও লুকিয়ে ফেলে। যদি তাদের ক্ষতিপূরণ দিতে হয়, সেই টাকা আবার চলে যাবে। ওই টাকাটা যদি বেঁচে থাকে তাহলে নিজেদের পকেটে থাকবে, আসিম মুনিরের পকেটে থাকবে, শেহবাজ শরীফের পকেটে থাকবে। বলছে কি এই হামলাকে দায় নিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে টিটিপির তেহরিক ই তালিবানের পাকিস্তানের সাথে যুক্ত গোষ্ঠী জামাত উল আহরার। এই গোষ্ঠীটি এর আগেও সক্রিয় ছিল, বেশ কিছুদিন তারা নিষ্ক্রিয়ভাবে ছিল, তারা আবার নতুন করে উঠে এসছে। তাই বলা হচ্ছে যে সংগঠনটি গত কয়েক বছর ধরে নিষ্ক্রিয় বা বিলুপ্ত বলে ধরে নেওয়া হয়েছিল, তাদের এই হঠাৎ পুনরুদ্ধার পাকিস্তানের গোয়েন্দা ব্যর্থতাকেই নির্দেশ করে। একটা দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ সামাল দিচ্ছে, সেখানে তারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে, অথচ তাদের দেশেই এই ধরনের একটি সংগঠন, ওখানে তো কোনো রকম জঙ্গি সংগঠন নিষিদ্ধ ফিষিদ্ধ হয় না, বরং তাদেরকেই হাতিয়ার করে তারা ভারতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। এরকমই একটি সংগঠন জামাত উল আহরার। সেই সংগঠনটি বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে তারা সক্রিয় হলো এমন হলো যে রেঞ্জার্স সদর দপ্তরে গিয়ে হামলা করে বসলো। আবার তারা খবরের শিরোনামে কি করে হলো, এটা নিয়ে কিন্তু ছিচি হচ্ছে, পাকিস্তানের ছিচি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু পাকিস্তানও ছাড়ার পাত্র নয়। তারা বলছে এই জামাত উল আহরারকে স্পর্ধা যোগাচ্ছে টিটিপি, আর টিটিপিকে ফান্ডিং করছে আফগানিস্তান। তাই এর বদলা নিতে হবে, এই হামলার বদলা নিতে হবে। এই হামলার বদলা কি করে নেওয়া যায়, আফগানিস্তানে হামলা করে দাও। আর করেছেও তাই, পাকিস্তান করেওছে তাই, মোটা মাথা হলে যা হয়। আরব নিউজ বলছে পাকিস্তানি স্ট্রাইকস কিল 36 সিভিলিয়ানস ওন 163 আফগান গভর্নমেন্ট। এবং আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান দাবি করেছে, পাকিস্তানি মিডিয়াগুলো সেখান থেকে খবর উঠে আসছে, তারা দাবি করছে যে 29 জঙ্গিকে তারা খতম করে ফেলেছে। মানে আফগানিস্তানের টিটিপি যারা জঙ্গি ছিল, এরকম 29 জনকে তারা খতম করে ফেলেছে। ইউএন যে খবর জানিয়েছে, তারাও জানিয়েছে যে 29 জনের প্রাণ গিয়েছে, কিন্তু তারা জঙ্গি না সাধারণ মানুষ। আরব নিউজ করছে যে 36 জন, 29 নয়, 36 জনের প্রাণ গিয়েছে এবং প্রত্যেকেই সিভিলিয়ানস। এখনো 163 জনের মতন সিরিয়াস অবস্থায় রয়েছে। কি বলছে, অ্যামং দোজ ডেড ইনক্লুডেড ওমেন অ্যান্ড চিলড্রেন, তালিবান গভর্নমেন্ট ডেপুটি স্পোক্সপারসন। বলছে এই যে 36 জন, 163 জন, এর মধ্যে অনেক মহিলাও রয়েছে, অনেক শিশুও রয়েছে। Pakistan has witnessed a surge in militant attacks targeting police and security forces in recent years. Pakistani strikes in the 3 eastern provinces of Afghanistan killed 36 civilians and wounded 163, the Taliban government's deputy spokesman said on Monday. এটা তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে পাকিস্তান হামলা করেছে সেখানে 36 জনের মৃত্যু হয়েছে, 163 জন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বলা যাচ্ছে না, এবং তাদের মধ্যে রয়েছে অনেকে মহিলা, অনেক শিশুও রয়েছে। এই বিবৃতি দেওয়ার পর আফগানিস্তান কিন্তু থেমেছিল না, তারা এর সঙ্গে একটি হুঁশিয়ারিও দিয়েছিল, 72 ঘন্টা ওয়েট করুন, 72 ঘন্টার মধ্যে এর জবাব আমরা দেব, এবং দিয়েছেও তাই। বিবিসি করেছে খবর, আফগান তালিবান লঞ্চ স্ট্রাইক অন বর্ডার উইথ পাকিস্তান অ্যাজ টেনশনস এসকেলেট। নতুন করে আবার বর্ডারে হামলা চালিয়ে দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের তালিবান রিজিয়ম সেড দে have carried out strike on targets along the border with Pakistan, injuring several people in Pakistan's southwestern Balochistan province. Pakistan's military said it had shot down 4 rudimentary drones and warned any further provocations would receive a befitting response. The BBC has been unable to independently confirm the attacks. আফগানিস্তান বলেছে যে আমরা বর্ডারে হামলা চালিয়েছি এবং সীমান্তে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি বলে জানা যাচ্ছে আফগানিস্তানের এই হামলায়। কিন্তু পাকিস্তান মিলিটারি তারা দাবি করছে যে তারা নাকি এই ধরনের কয়েকটি ড্রোন, 4টি ড্রোন তারা নাকি নামিয়ে নিয়েছে, যেটা আফগানিস্তান থেকে উড়ে এসেছিল। আর তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যদি এই ধরনের কিছু আবার কখনো ঘটে তাহলে কিন্তু শক্তিশালী রেসপন্স করা হবে পাকিস্তানের তরফে। আসলে এগুলি সবই নাটক, সবই নাটক। যখন তোমরা জঙ্গিদের পোষো অন্য দেশে হামলা চালানোর জন্য, বিশেষ করে ভারতীয় ভূখণ্ডকে টার্গেট করার জন্য, তখন সেই জঙ্গি খুব ভালো হয়ে যায়।
আর সেই জঙ্গি যখন তোমাদের কাছ থেকে আর ফান্ডিং পায় না, যখন সেই জঙ্গি নিজেদের বাঁচার রসদ খুঁজে পায় না, তখন তোমাদের উপরই হামলা করে। আর তখন তোমরা কি বলো যে আমরা তো এখানে তো আমাদের কেউ নেই, আফগানিস্তান থেকে হামলা এসছে, ভারত থেকে হামলা এসছে, এখান থেকে হামলা এসছে, ওখান মানে আপনাদের ভূখণ্ড খুব ভালো, একদম পরিষ্কার, যত হামলা, যত সন্ত্রাসবাদী, যত জঙ্গি সব আফগানিস্তান থেকে উঠে আসে, সব ভারত থেকে নাকি উঠে আসে আপনাদের বক্তব্য অনুযায়ী। আর এইগুলোকে বিশ্ববাজারে খাইয়ে, এফটিএকে খাইয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খাইয়ে আপনারা টাকা আদায় করেন। এটাও ছিল নতুন একটা ফন্দি, নতুন একটা ফন্দি টাকা আদায় করার জন্য। দেখুন আমাদের কত লস হয়ে গেল, পাকিস্তান বলছে আমাদের কিছু সাহায্য করুন যাতে আগামী দিনে আমরা একটুখানি সাধারণ মানুষকে ভালো করে রাখতে পারি। মানে সাধারণ মানুষের নামে টাকা তোলে আর সেই টাকা চলে যায় নেতাদের পকেটে। কিন্তু এবার সেটা আর হওয়ার নয়। কেন বলছি? তার কারণ গত 20শে জুন এই খবরটি এনডিটিভি ওয়ার্ল্ড করে। সেখানে তারা স্পষ্ট ভাষায় জানায় যে ইন্ডিয়া সিকিউরস হিস্টোরিক ভাইস প্রেসিডেন্সি অফ অ্যান্টি মানি লন্ডারিং বডি FATF, এর ফুল ফর্ম কি? ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। কি বলছে? ইন এ সিগনিফিকেন্ট ডিপ্লোম্যাটিক অ্যান্ড ফিনান্সিয়াল গভর্নেন্স অ্যাচিভমেন্ট, ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড টু দ্য ভাইস প্রেসিডেন্সি অফ দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ফর দ্য ফার্স্ট টাইম, আন্ডারস্কোরিং দ্য কান্ট্রি গ্রোয়িং ইনফ্লুয়েন্স ইন দ্য গ্লোবাল fight against money laundering and the terrorist financing. The announcement was made by the Ministry of Finance of Friday. বলছে কি এটা হচ্ছে প্রথমবার হলো এরকম কিছু, যেটা একটা গ্লোবাল সংস্থা, যেই সংস্থা ইতিমধ্যেই মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই করছে, টেররিস্ট ফিন্যান্সিংয়ের বিরুদ্ধে লড়াই করছে, সেই সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একজন ভারতীয়। কে তিনি? বিবেক আগরওয়াল, a 1994 batch Indian Administrative Service IAS officer of the Madhya Pradesh cadre and currently serving as Secretary Ministry of Culture, has been elected and appointed a FATF Vice President for the term from July 26 to June 27. His appointment was approved by the FATF plenary, the organization's highest decision-making body. বুঝতে পারছেন? মানে এটা কত বড় একটা ধাক্কা পাকিস্তানের কাছে। আর এই ঘোষণা হয়ে যাওয়ার পর বিবেক আগরওয়াল, যিনি প্রাক্তন আমাদের সংস্কৃতি দফতরের সচিব ছিলেন ভারতীয়র, তিনি এবার এই ধরনের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন। বুঝতে পারছেন? এমনিতেই এই খবরেই মাথায় বাজ ভেঙে পড়েছে পাকিস্তানের। আর তারপরে পরেই এই পুরো গল্পটা সাজানো হয়েছে যাতে তড়িঘড়ি করে তিনি কোনো ডিসিশন নেওয়ার আগে ভাগেই যাতে কিছু টাকা হাতিয়ে নেওয়া যায় এফটিএর থেকে, যাতে কিছু টাকা হাতিয়ে নেওয়া যায় কাতার, ইউএ, সৌদি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই মতলবটা পাকিস্তান কষেছিল। কিন্তু দেখুন বিবেক আগরওয়াল FATF এর ভাইস প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরপরই পাকিস্তানকে ফের একবার FATF এর গ্রে লিস্টে নিয়ে আসার প্রস্তাব পোষণ করে। আর তাতে পাকিস্তান আরও রেগে যায়। কি বলেছে ভারত? বলছে ইন্ডিয়া ওয়ান্টস টু পুট পাকিস্তান ব্যাক অন দ্য FATF গ্রে লিস্ট। এর আগে বহুবার ছিল, অন্তত 3বার তো ছিলই পাকিস্তান এই গ্রে লিস্টে। কেন? কারণ প্রমাণিত পাকিস্তান টাকা তোলে বিশ্ববাজার থেকে, বিশ্ব ব্যাংক থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কাতারের থেকে, সৌদি আরবের থেকে, ইউএইর থেকে, এবং সেই টাকা নিয়ে তারা জঙ্গিদের ফান্ড করে, সেই টাকা নিয়ে তারা সুন্দরভাবে টেররিস্ট ইন্ডাস্ট্রি গড়ে তুলছে, ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। আর সেই কারণেই বারবার তাদের FATF গ্রে লিস্টে পাঠিয়ে দেয়। এই তো 2022 পর্যন্তও ছিল, মাত্র 4 বছর হয়েছে তারা এই গ্রে লিস্টের বাইরে এসেছে, আবার সময় এসে গেছে অন্দরে ঢুকে যাওয়ার। কি বলছে? ইন্ডিয়া ইজ রিপোর্টেডলি এইমিং টু পুট ইসলামাবাদ ব্যাক আন্ডার দ্য গ্রে লিস্ট অফ দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এট এ ওয়াচডগস অক্টোবর মিটিং। It is likely to present video and another evidence to argue that Pakistan continues to support terror outfits. কেউ প্রমাণ করতে পারবে না যে পাকিস্তান জঙ্গিবাদকে সমর্থন করে না, কেউ প্রমাণ করতে পারবে না যে পাকিস্তান সন্ত্রাসীদের দিয়ে নোংরা কার্যক্রম করায় না, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে, সেই দেশগুলোতে অস্থিরতা ছড়ানোর জন্য।
বুঝতে পারছেন? এখন পশ্চিম দিক দিয়ে ভারতকে অস্থিরতা ছড়াতে পারছে না। এখানে বেশ কিছু অনেক কিছু হয়ে গেছে। S-400 আপনারা জানেন, আমি বেশ কিছু এপিসোডে আপনাদের জানিয়েছি। এখন পূর্ব দিকটা ইউজ করার চেষ্টা করছে, সেদিকটাও আমরা সাজাচ্ছি। বাংলাদেশকে যতই তোমরা ব্যবহার করার চেষ্টা করো, সে গুড়ে বালি। বলছে কি, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন টাইমস অফ ইন্ডিয়া, দিস ইস্যু উইল বি ডিসকাসড অ্যাট এ মিটিং অফ দ্য প্যারিস বেসড অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কাউন্টার টেররিস্ট ফিনান্সিং বডি। সেই যে আলোচনা, সেই আলোচনাতেই এই প্রস্তাব দিয়েছে ভারত যে পাকিস্তানকে আবারও গ্রে লিস্টে পাঠানো হোক। তার কারণ তাদের প্রতিদিন নতুন নতুন করে একটা হামলার নিদর্শন দেখায় যে আমাদের এখানে সন্ত্রাসী হামলা হয়েছে, আমাদের এখানে জঙ্গি হামলা হয়েছে, আমাদের টাকা চাই। সেই টাকা তো দেওয়া যাবেই না, বরং তারা যাতে আগামীতে টাকা না পায় সেই বন্দোবস্ত করতে হবে। এই কথা শুনে তো পাকিস্তান রে করে এসছে। দ্য স্টেটমেন্ট বলছে, ইন্ডিয়া রিভার্স পাকিস্তান অ্যাটাক অন FATF অ্যাট UN, সেজ ক্রিটিসিজম স্টেমস ফ্রম ফিয়ার অফ স্ক্রুটিনি। কি বলেছে তারা? মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ পাকিস্তানের কাছ থেকে তারা ডিপ কনসার্ন এক্সপ্রেস করেছে যে না, এটা হতে পারে না। একটা দেশ একটা আন্তর্জাতিক সংস্থাকে চালনা করতে পারে না, ভারতের উপর তারা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাবুন, কিন্তু ভারতও তার উপযুক্ত জবাব দিয়েছে। বলছে এই যে এত রেড়ে করে আসছে পাকিস্তান, এটা হচ্ছে আসলে স্ক্রুটিনির যে ভয়। যদি তদন্ত হয় তাহলে পাকিস্তান লেজ গুটিয়ে পালানোর পথ পাবে না। যাতে তাদের পালাতে না হয়, সেই কারণে তারা এই ধরনের একটা যুক্তি খাড়া করছে ভারতের বিরুদ্ধে। কিন্তু আপনি ভাবুন, যদি পাকিস্তান সত্যিই একটা ভালো দেশ হতো, সত্যিই তারা বিশ্বব্যাংকের টাকা নিয়ে সন্ত্রাসবাদে ফান্ডিং না করতো, তাহলে এই যে গ্রে লিস্টে তারা বারবার গেছে, সেটা কি তাদের যেতে হতো? দেখুন, প্রথমবার 2008 থেকে 2010, তখন তো কোনো ভারতীয় এই FATF এর কোনো শীর্ষ পদে ছিল না। কিন্তু তখন কেন তিনি পাকিস্তান গ্রে লিস্টে গেল? তখন অ্যান্টি মানি লন্ডারিং এবং কাউন্টার টেররিস্ট ফিন্যান্সিং কাঠামোর ঘাটতির কারণে পাকিস্তান 2 বছর গ্রে লিস্টে ছিল, মানে দোষ ছিল। তারপরে দেখুন 10-এ উঠেছে, আবার 12-তে দ্বিতীয়বার। STF এর শর্তাবলী বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় 3 বছরের জন্য আবারও গ্রে লিস্টে তারা অন্তর্ভুক্ত হয়। মানে টাকা নিয়েছে এক কথা বলে, আর টাকা ব্যবহার করেছে অন্য জায়গায়। আবার দেখুন 15-তে যেই না বেরোলো তালিকা থেকে, আবার 18-তে ঢুকে গেল। এটা হচ্ছে 3 নম্বর বার। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন নিয়ন্ত্রণে কৌশলগত ব্যর্থতার জন্য দীর্ঘ 4 বছর লিস্টে কাটাতে হয়। আমি বলছি এইবার পাকিস্তান যদি FATF এর গ্রে লিস্টে অন্তর্ভুক্ত হয়, অন্তত 5 বছর ধরে রাখুন। হয়ে গেছে, প্রথমে 2 বছর, তারপর 3 বছর, তারপর 4 বছর, এবার অন্তত 5 বছর ধরে রাখুন। 5 বছরের আগে পাকিস্তান এই গ্রে লিস্ট থেকে বেরোতে পারবে না, অনেকটাই পিছিয়ে যাবে মানে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ। কি হবে? টাকা তো পাবে না, আর টাকা না পেলে তারা এই সমস্ত কিছু করতে পারবে না। দেখুন, এই যে তাদের আসিম মুনিরের যে অক্ষমতা, তাতে কিন্তু এই বিষয়টাতে ফুটে ওঠে। দেখুন, পাকিস্তানের সেনাবাহিনী, বিশেষ করে আসিম মুনিরের যে অক্ষমতা, সেটা কিন্তু এই বিষয়টাতে ফুটে ওঠে। কি বলছে? বিশ্বজুড়ে ছোটোখাটো মানি লন্ডারিং হলেও পাকিস্তানে এটি একটি পুরোদস্তুর শিল্প বা ইন্ডাস্ট্রি। এই লন্ডারিং মানি দিয়েই লস্কর বা জৈশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তারা অর্থায়ন করে। পাকিস্তানি সেনাবাহিনী সরাসরি যুদ্ধ করতে ভয় পায় বলেই তারা ভারত, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই ধরনের প্রক্সি বা সন্ত্রাসী সংগঠনগুলোকে তারা ব্যবহার করে। ভাবুন, তারা নিজেরা কিছু করতে পারে না, সন্ত্রাসবাদ দিয়ে, সন্ত্রাসীদের দিয়ে যেভাবে ভারতীয় ভূখণ্ডকে বারবার অস্থিরতা ছড়ানোর জন্য, বারবার হিংসা ছড়ানোর জন্য তারা কাজ করে চলেছে, ঠিক একই কাজ তারা আফগানিস্তানেও করে। ভালো দেখায়, নিজেদের ওপর দেখায় আমরা ইরানের সঙ্গে রয়েছি, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ আমরা থামিয়ে দিচ্ছি, অথচ পেছন দিক দিয়ে এরাই ইরানকে বেশি করে বাঁশ দেয়। ভেবে দেখুন, যখন ইরানের ওপর প্রথমবার হামলা হয়েছিল, সীমান্ত বন্ধ কে করেছিল? পাকিস্তান। সবার আগে যে সীমান্ত থেকে কম পয়সায় তেল কিনে নিয়ে আসতো পাকিস্তান, সেই সীমান্ত সবার আগে বন্ধ করে দিয়েছিল। কারণ বলেছিল আমরা তো এই ঝামেলা জড়াবো না। তারপর তারা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে আসিম মুনির এবং শেহবাজ শরীফের উদয় হয়। এইসব নাটক করে বেশি দিন চলবে না।
দেখুন, ভারত তার পাল্টা অবশ্যই দিয়ে দিয়েছে। পাকিস্তান যে জারি করেছে তার পাল্টা অবশ্যই ভারত দিয়ে দিয়েছে। ভারত বলছে যে FATF রিমেইনস ইনডিসপেন্সেবল ইন ফাইট এগেনস্ট টেরর ফিন্যান্সিং। সন্ত্রাসবাদে ফান্ডিংয়ের বিরুদ্ধে FATF যে কাজ করে চলেছে সেটা অপরিহার্য, তার কোনো তুলনাই হয় না। স্পিকিং অ্যাট এ UN ইভেন্ট অন সাইডলাইন্স অফ কাউন্টার টেররিজম উইক, ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য UN P. হারিস, তার পুরো নাম পারভাথানেনি হারিস, তিনি বলেছেন দ্য সেট অ্যাটেম্পটস টু কোয়েশ্চেন্স FATF's credibility reflect fear of scrutiny rather than genuine concern. He said countries receiving adverse FATF assessments should address identified deficiencies and strengthen action against terror financing. টেরর ফিন্যান্সিং এর বিরুদ্ধে FATF অপরিহার্য কাজ করে চলেছে এবং FATF এর বিরুদ্ধে যারা নিন্দে করছে, বিশেষ করে পাকিস্তান, তারা আসলে তদন্তের ভয় পাচ্ছে। বুঝতে পারছেন? দেখুন, বলছে মিস্টার হারিস অলসো আউটলাইন্ড ইন্ডিয়াস এফর্টস টু স্ট্রেংথেন ইস্ট অ্যান্টি মানি লন্ডারিং ফ্রেমওয়ার্ক ইনক্লুডিং টাইটার রেগুলেশনস ফর ভার্চুয়াল অ্যাসেটস সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড কোঅপারেশন উইথ FATF অন এমার্জিং ফিনান্সিয়াল রিস্ক। বলছে শুধু যে পকেটের মানি, সুটকেসে ভর্তি টাকা, তার হিসেব তো ঠিক আছে, তার হিসেব তো রাখা হবেই, পাশাপাশি ভার্চুয়াল অ্যাসেটস যেগুলো ট্রান্সফার হচ্ছে, ভার্চুয়ালি জঙ্গি গোষ্ঠীগুলোকে ট্রান্সফার করছে পাকিস্তান সরকার, তারও হিসেব রাখা হোক, সেদিকেও মনিটরিং করা হোক। কে বলছেন? UN এর পার্মানেন্ট সদস্য, ভারতীয় সদস্য P. হারিস, তিনি এটা জাতিসংঘে, রাষ্ট্রসংঘে বসে উত্থাপন করেন। আর তারপর থেকেই পাকিস্তানের চোখ নাক ভ্রু সব কুঁচকে গিয়েছে। কি হবে এবার? অনেক কষ্টে একটা ফন্দি করেছিল, করাচির রেঞ্জার্স সদর দপ্তরে হামলা চালিয়েছিল, ভেবেছিল এই ধরনের একটা হামলা ব্লু প্রিন্ট যদি আমরা FTA এর কাছে তুলে ধরতে পারি তাহলে কিছু টাকা হয়তো আদায় করা যেতে পারে। এই রকম কিছু দেখিয়ে কাতার, এই রকম কিছু দেখিয়ে সৌদি আরব, এই রকম কিছু দেখিয়ে আমরা UAE থেকে আরও বেশ কিছু টাকা আদায় করতে পারতাম। কিন্তু ভারত তো সেই আশায় জল ঢেলে দিল। এদিকে সিন্ধুর জল দিচ্ছে না, আর অন্যদিকে তারা যে ফন্দি আটছে সেই ফন্দিতে জল ঢেলে দিচ্ছে। আর এই নিয়ে এখন ভারতের বিরুদ্ধে বিশাল রেগে গিয়েছে। আর সেই কারণেই পাকিস্তানের মন্ত্রী শান্তি কেষ্ট বিষ্টু তাদেরকে বলতে হচ্ছে, পাকিস্তানে যদি জল না পাঠাও তাহলে আমরা তোমাদের এই করব, আমরা তোমাদের সেই করব। প্রতিদিন তারা ডায়লগ মারে, প্রতিদিন। অথচ যেখানে তাদের থাকার কথা আস্তে আস্তে তারা সেখানেই চলে যাচ্ছে। কাউকে কিচ্ছু করতে হচ্ছে না, কাউকে কিচ্ছু করতে হচ্ছে না। পাকিস্তানের এই অবনতির জন্য আজ পাকিস্তানের নেতৃত্বই দায়ী। যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।